সে তুমি যেখানেই যাও ভুলেও কখনো অরুণাচলে এসো না। এখানকার বরফে ঢাকা পাহাড়, ঝর্ণা, বুদ্ধিস্ট মনেস্টারি আর এখানকার সাদামাটা মানুষজন, তুমি সব কিছুরই প্রেমে পড়ে যাবে। মায়ায় জড়ানো পাহাড় যখন হাত বাড়িয়ে তোমায় কাছে টেনে নেবে, তার স্পর্শ ভুলে থাকাই যেন সব থেকে কঠিন। অরুণাচল যেন এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। ঠিক কেমন তার মায়া, আমরা তার কিছুটা ধারণা দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। সুপ্রভাত। এখন আমরা রয়েছি উদীয়মান সূর্যের দেশ অরুণাচল প্রদেশে। এই অরুণাচল প্রদেশেই দেশের প্রথম সূর্যোদয় হয়। আর আমরা রয়েছি এখন দিরাং ভ্যালিতে। পাশ দিয়ে বয়ে আছে দিরাং নদী, তার কুলুকুলু শব্দ আমরা শুনতে পাচ্ছি, আর কিছু ঝিঝি পোকার ডাকও আমরা শুনতে পাচ্ছি। একদম প্রাকৃতিক পরিবেশ, সুন্দর লাগছে। আর আজকে আমরা যাব তাওয়াং মনেস্ট্রি। আর তাওয়াং মনেস্ট্রি যাওয়ার পথে যত সাইট সিইং আছে সব করব, আর এর পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন, দেখবো এবার জগৎটাকে। পাহাড়ি মানুষেরা একটা স্পেশাল চাটনি বানায়, খাবারের সাথে খায়, ইভেন মোমো ওগুলোর সাথেও দেওয়া হয়। তো সেটাকে বলে কি রুখ টমাটারের চাটনি। তো সেই রুখ টমাটারটা শুধু পাহাড়েই হয়। এই গাছটা এখানে দেখতে পাচ্ছি রুখ টমাটার হয়ে রয়েছে। আমি প্রথমে ভেবেছিলাম কমলা লেবু, বাট এটা রুখ টমাটার, ও আমাকে বললো। আর এই যে একটা গাছে একটাই লেবু ফলে আছে, এটা হচ্ছে কমলা লেবু। এই যে সুন্দর কমলা লেবু দেখাচ্ছে, আর এই যে রুখ টমাটার। অ্যাকচুয়ালি রুখ মানে হচ্ছে গাছ নেপালিতে। তো আমি যখন ফার্স্ট জানতে পারি যে রুখ টমাটার, তো আমি বলেছিলাম কি এমনি টমাটারও তো গাছই হয়। তো আমাকে বোঝাচ্ছি কি ওই গাছগুলো খুব ছোটো ছোটো হয়, ওটা কি মানে গাছ টাইপের নয়, এটা একটা পুরো ফুল ফ্লেজের গাছ, তাই জন্য রুখ টমাটার। বাট এটার ফ্লেভারটা ডিফারেন্ট, এমনি টমেটোর মতো নয়, বাট খুব টেস্টি। এটাকে প্রথমে ঝাল ঝাল দিয়ে চাটনি করলে ভালো লাগে ওটা। এটাকে প্রথমে গ্যাসে পোড়ায়, তারপরে ওই ছালা ছাড়িয়ে তারপরে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে, অ্যালং উইথ ঝাল তোমার ডাল্লে খোরসানি, কি বলে লঙ্কা, গোল গোল লঙ্কা। ডাল্লে খোরসানি কিন্তু সিকিম আর ওয়েস্ট বেঙ্গলে জিআই ট্যাগ পাওয়া। ছোটো ছোটো বাংলায় কি বলো তো তুমি জানি না, হোয়াটএভার, ওই যে টেস্টি হয়। দিরাং ভ্যালিতে মেনলি হোমস্টে কনসেপ্টই চলে। আমার পিছনেও একটা হোমস্টে রয়েছে, আর এই সামনে পিছনেও হোটেল, হোমস্টে সবই রয়েছে। তো আপনারা অনলাইনে বুক করেও আসতে পারেন আগে করে, আর এসেও বুক করতে পারেন। সকাল সকাল আমাদের যাত্রা শুরু হলো। দিরাং থেকে তাওয়াংয়ের দূরত্ব 130 কিলোমিটার। পাহাড়ি পথে যেমন এই দূরত্ব কভার করতে হবে, তেমনই রাস্তায় বেশ কয়েকটি স্পটও দেখে নিতে হবে। জেরেনিয়াম ফ্লাওয়ার্স হয়ে রয়েছে সব বাড়ির সামনে, ছোট ছোট টবে। আর কি গাছ দেখেছো বলো তুমি এখানে? ইউনিক ইউনিক তো কালকে দেখেছি আমি। পিচার প্ল্যান্ট। কমলা লেবু ধরে যায়। पानी में कचरा मत फेंको। आमा वगैरह कितना साफ करेगा? आमा मीन्स मम्मी। সাংটি ভ্যালির হ্যাঙ্গিং ব্রিজ। আর এখানে লেখা আছে যে এখানে বেশি ময়লা টলা ফেলবেন না, আমার বাপ মা সাফ করবে, আর আপনারা ফেলবেন আর আমরা সাফ করবো, উচিত না। একদম তাই। এই ব্রিজটা বোধহয় আমরা ফার্স্ট ক্রস করছি পুরোপুরি, কারণ এর আগেটা সুদেশনা উঠতেই পারছিল না ভয়ে। কেমন লাগছে বলুন? কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে তো। হ্যাঁ। সাংটি ভ্যালি হলো পাহাড় দ্বারা বেষ্টিত একটি উপত্যকা। এটি ভারতের অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলায় অবস্থিত, যা ভৌগোলিকভাবে পূর্ব হিমালয়ের অংশ। প্রকৃতির কোলে যারা সবুজ আচ্ছাদনে কিছুটা সময় কাটাতে চায়, তাদের জন্য এ এক আদর্শ জায়গা। ভ্যালির পাশ দিয়ে প্রবাহমান সাংটি নদীর কুলকুল ধ্বনি
যেন এই শান্ত পরিবেশে এক নতুন মাত্রা যোগ করে। এই উপত্যকা ট্রেকারদের কাছেও একটি জনপ্রিয় পর্যটনস্থল হিসাবে সুপরিচিত। ভ্যালিকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক হোমস্টে। ইদানিং এখানেও অনেক পর্যটকরা রাত কাটাতে পছন্দ করছে। এই ভ্যালিতে মূলত মোনপা কমিউনিটির মানুষের বসবাস, আর জলবায়ু অনুকূল হওয়ায় এখানকার বিভিন্ন বাগানে আপেল, কিউই, এপ্রিকট ও কমলালেবুর চাষ হয়। আমরা যদিও শুধু কমলালেবুর দেখাই পেয়েছিলাম। যেমনটা আমরা আগেই বলেছি, আমরা এসে গেছি সাংটি ভ্যালিতে। একদম চারিদিকে মাঠ রয়েছে, খোলা মাঠ, পাহাড় রয়েছে অদূরে, নদী রয়েছে, ঝর্ণার কুলুকুলু শব্দ, দুর্দান্ত লাগছে। অদূরে পাহাড় রয়েছে, মানে পাহাড়ে একদম উঠে যায়, কিন্তু সেই শক্তি ক্ষমতা নেই, তাই পাহাড়ে না উঠে আপাতত এখানে থেকেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। দুর্দান্ত লাগছে জায়গাটা। এরপর আবার যাত্রা শুরু। পাহাড়ের গায়ে স্বল্পবসতি রং বেরঙের বাড়িকে বাঁদিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। সবুজ পাহাড় আর মৃদু ঝর্ণার আওয়াজে পরিবেশ যেন তন্দ্রাচ্ছন্ন। সাংটি ভ্যালি থেকে এই মুহূর্তে আমরা চলে এসেছি নুকমাডুং ওয়ার মেমোরিয়ালে। এখানে যুদ্ধের সময় বেশ কিছু সৈন্য ছিল, তারা নিহত হয়েছিলেন। তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানাতেই এই মেমোরিয়াল নির্মাণ করা হয়েছিল। লোকালরাই কিন্তু বানিয়েছে এটা। তো এখন আমরা সেখানে প্রবেশ করি। ওয়ার মেমোরিয়াল, এখানে আমরা একটা স্তূপা দেখতে পাচ্ছি, আর চারিপাশে পাইন গাছ দ্বারা বেষ্টিত, বেশ সুন্দর। এই স্তূপার পিছনেই রয়েছে কামেং কালচারাল হেরিটেজ মিউজিয়াম। আর যদি এখানকার কোনো লোকাল হ্যান্ডিক্রাফট কিনতে চান তাহলে এখানে সেই সুভেনির শপও রয়েছে। আর অশোক স্তম্ভ রয়েছে ওখানে, টিবেটান যেরকম ফ্ল্যাগস সেগুলো তো আছেই। আর চারিদিকে পাহাড় বেষ্টিত, সুন্দর লাগছে জায়গাটা। স্ট্রবেরি, এখানে এই যে এটা স্ট্রবেরি গাছ, তারা এটা না, এই যে এগুলো সব স্ট্রবেরি গাছ, ওপরটাতে পুরো স্ট্রবেরি হয়ে রয়েছে। আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। এখন গাছের সাথে পাহাড়ের যেন লুকোচুরি খেলা চলছে। সুদৃঢ় ডালের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশে সাদা মেঘের ভেলা। পাহাড়ের এই দূরের বাড়িগুলো দেখলে আমার মনে প্রশ্ন জাগে, এই বাড়িগুলো কি কোনো মানুষের জন্য অপেক্ষা করছে, নাকি এই বাড়ির মানুষগুলো আজ অনেক দূরে রয়েছে এই বাড়ির অপেক্ষায়।
দূরে আছি, আর এখানে রাস্তাটা অনেকটা সরু হয়ে যাচ্ছে আর কি। তবে যত আমরা উপরে ক্লাইম্ব করছি আমরা দেখছি কি ভেজিটেশন যেটা চেঞ্জ হতে থাকছে। নিচে আমরা দেখছিলাম শুধু রোডোডেন্ড্রন গাছ রয়েছে আর পাইন ফরেস্ট, ক্রিসমাস ট্রিজ এগুলো আছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি কি শুধু গ্রাসল্যান্ড। আর রাস্তাটা খুব যে ভালো তা নয়, আর এটা হচ্ছে ওয়ার্ল্ডের যত হাইয়েস্ট মোটরওয়েল রোড রয়েছে তাদের মধ্যে অন্যতম একটা। হ্যাঁ। এই হিমালয়কে দূর থেকে দেখে মনে হচ্ছে যতটা ভয়ঙ্কর, যতটা সুন্দর, ততটাই স্নিগ্ধ। আমরা ভেদ করে চলেছি, হালকা হালকা বরফ জমে আছে, চারিদিকে একদম ওই রডোডেন্ড্রন ফুল ধরে রয়েছে। দিরাং আর তাওয়াংকে কানেক্ট করেছে ন্যাশনাল হাইওয়ে 13। পাহাড়ে ঘেরা এই রাস্তার যাত্রাপথ বেশ রোমহর্ষক, বিশেষ করে শীতকালে যখন রাস্তার একাংশ বরফে ঢেকে যায়। পুরা ফ্রিজের বরফ, বরফটা একটু খেয়ে নিতে হতো, পুরো জমে রয়েছে। ও মাই গড, এটা খুবই উইন্ডি গো। উইন্ডি তো, এটা হচ্ছে নাথুলার হাওয়া। This is the Sela Lake. It's very windy over here. And see. देखो कौन आया। ফাইনালি আমরা এসে গেছি সেলা পাসে। সেলা পাস বুদ্ধিস্ট যে টাউনটা আছে তাওয়াং, সেটার সাথে কানেক্ট করে ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্ট অরুণাচল প্রদেশের। এটা হচ্ছে সেলা লেক। এখানে অনেকগুলো এরকম লেক আছে যেটা কিনা বুদ্ধিস্ট মত হিসাবে খুবই সিক্রেট। সেলা পাসে এসে ঠান্ডায় কেমে যাচ্ছি, মাস্ক পরেছি তাও এত ঠান্ডা হাওয়া না, মানে পুরো হাতের লোমগুলো খারাপ হয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, চিলিং উইন্ড। ওই নাথুলার মতোই ফিলিংস আসছে একটা, বাট খুবই মানে মানে দৃষ্টনন্দন একটা জায়গা। খুবই সামনে লেকটা খুব সুন্দর লাগছে। এটা শীতকালে ফ্রোজেন থাকে না, একদম মার্চেও ফ্রোজেন ছিল। এখন যাই হোক, এখন লেকটা দেখা যাচ্ছে, অন্য সময় শুধু বরফে দেখা যেত, এখন একটা অন্যরকম রূপ দেখতে পাচ্ছি আমরা। ভালোই লাগছে, বাট ভালো লাগছে, বাট ঠান্ডাটা মারাত্মক রকমের ঠান্ডা। সবাই ওই সেলা পাশের ওই ইয়েটা দিয়ে ছবি তুলছে, আমরা ছবি তুলেছি, কেউ কেউ ভিতরে যাচ্ছে। ওখানে সেলা পাশের মতো অত এনার্জি পাচ্ছি না, আর এত ঠান্ডা হাওয়া, এখান থেকে মোটামুটি লেক দেখতে নিচ্ছি। আমরা এখন 13,700 ফিট অ্যাবাভ দ্য সি লেভেলে আছি। একদম তাই, এত হাই অল্টিটিউড, আর হিমালয়ান রেঞ্জ সামনেই রয়েছে। একদম হিমালয়কে চোখের সামনে থেকে দেখা এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এই যে আমরা সেলা পাস বলছি, এই সেলা কথাটা কিন্তু এসেছে একজন মেয়ের নাম থেকে, তার নাম ছিল সেলা। সেলার স্টোরিটা একটুখানি বলি। 1962 সালে যখন ইন্ডো চায়না যুদ্ধ হচ্ছিল, তখন একটা ব্যাটালিয়ন যার এখানে পোস্টিং আর কি, তো তার মধ্যে ম্যাক্সিমাম সোলজার্সই মারা গেছিল, নয় পিছিয়ে চলে গেছে। একমাত্র তারা ভেবেছিল যে চাইনিজ সঙ্গে তারা হয়তো লড়ে উঠতে পারবে, কারণ ইনজিওর্ড হয়ে গেছিল, সৈন্য অনেক কম ছিল ওদের তুলনায়। তো তখন জসবন্ত সিং রাওয়াত একজন সৈন্য মোটে, সে কিন্তু পিছিয়ে যায়নি, মানে ইনজুরির পরেও সে একা, উনি একবার এই বাঙ্কার থেকে গুলি করেছে, একবার ওই বাঙ্কার থেকে গুলি করেছে, করে চাইনিজদেরকে এরকম বোঝানোর চেষ্টা করছে কি প্রতিটা বাঙ্কারে একটা করে ইন্ডিয়ান সোলজার আছে, আর উনি সিঙ্গেল হ্যান্ডেডলি এটা করছিলেন। কিন্তু তার সাথে দুজন মহিলা, একজন সেলা আর একজন নুরা, এই দুজনও ওনাকে হেল্প করেছিল। পরে কি হয়েছে, ওই সেলাকে চাইনিজ ট্রুপরা ধরে মেরে ফেলেছে। তো এই যে ওনার সেলার যে স্যাক্রিফাইস, তার ট্রিবিউট দিতে আমাদের এখানে সেলা পাস রয়েছে, সেলা লেক রয়েছে, সেলা টানেল রয়েছে,
তো একটা ট্রিবিউট দেয় বলতে পারেন, একটা মহিষী যে একটা নারী, হ্যাঁ, তার অবদানকে মনে মাদারল্যান্ডের রাখতে জন্য আর কি। সে একদম সেলফলেস স্যাক্রিফাইস করে দিয়েছে। আর এটা আমরা এখন রয়েছি সেই সেই শিলাপাশে। শিলালেকের সামনে। এটাও একটা ছোট্ট লেক দেখতে পাচ্ছি আমরা সেরা লেকের পাশে, আর এখানে পুরো ফ্রোজেন আইসটা দেখা যাচ্ছে, বরফ জমে রয়েছে। দেখুন দেখুন আমি কি ডিসকভার করেছি, এটা হচ্ছে পিচার প্লান্ট, জাস্ট এরকম জঙ্গলের মধ্যে হয়ে রয়েছে। তুমি এবার ধরো একটু দেখি, তুমি এটা ধরো, ধরো। আর একটা জিনিস দেখাবো প্লিজ, দিস আর স্ট্রবেরিজ, ওকে? এই হচ্ছে স্ট্রবেরি। চলে এসেছি আজকে আমাদের গন্তব্যের লাস্ট ডেস্টিনেশন জাং ওয়াটারফলসে। আমাদের গাড়ি অলরেডি পিছনে পার্ক করা আছে, বেশ কিছুটা হাঁটতে হবে। তবে ওয়াটারফলসটা বেশ গ্র্যান্ড টাইপের মনে হচ্ছে, অনেক জল একদম বেশ স্রোত নিয়ে একদম পড়ছে নিচে, খুব তীব্র গতিতে, দারুণ লাগছে উঠতে দেখতে। তবে এটা গ্লেশিয়ার ওয়াটারফল, তাই না? হ্যাঁ, নাহলে এই সময় এত মানে বেগে জল পড়তে দেখা যায় না নর্মালি। ওই জায়গা থেকে বেশি গ্র্যান্ড লাগছে, আর বেশ ধোয়া গুলো উঠছে, দারুণ লাগছে। নামাতে খুব সোজা, উঠাতে কষ্ট হয়। খুব বেশি নাই তো, এখান থেকে ওখানে ওইখানে। রাস্তাটা বেশ উঁচু নিচু, চড়াই উতরাই, অনেকটা নামতে আরামই লাগছে, উঠতে কষ্ট সেটা বোঝা যাচ্ছে। আর এই ওয়াটারফলসে যেতে আমাদের কিন্তু টিকিট কাটতে হয়েছে, আর টিকিট পড়েছে 40 টাকা জনপ্রতি। আমরা জাস্ট এসেছি ওয়াটারফলের সামনে, আর এত ঝমঝমে বৃষ্টি নেমে গেছে পুরো। তো সবাই একটা ছোট্ট এখানে একটা ইটারি আছে, ম্যাগি ফ্যাগি পাওয়া যায়, সবাই আমরা ওর দোকানে মানে ওই দোকানের ভিতরে এখন শেল্টার নিচ্ছি, এবং কখন বৃষ্টি থামবে তারপরে যেতে পারবো। নুরানাং ওয়াটারফল, যার অপর নাম জাং ওয়াটারফল, এটি অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় জাং শহরের কাছে অবস্থিত। 100 মিটার উচ্চতা বিশিষ্ট এই জলপ্রপাতের জল যখন উপর থেকে সশব্দে নিচে পড়ে, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। স্থানীয় এলাকায় বিদ্যুতের চাহিদার যোগান দিতে জাং হাইডেল প্ল্যান্টও নির্মাণ করা হয়েছে। তবে এই জলপ্রপাত সবথেকে বেশি নজর কাড়ে যখন শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত অভিনীত কয়লা সিনেমার তানহাই তানহাই গানের শুটিং হয়। আর এই গানের মাধ্যমে দর্শক অরুণাচল প্রদেশকে প্রথমবারের মতো বলিউডের পর্দায় দেখতে পায়। পাহাড়ের কোলে ধীরে ধীরে ক্ষীণ আলো জ্বলে উঠল। বুঝতে পারলাম আমরা তাওয়াং পৌঁছে গেছি। এই সকাল 8টায় দিলাং থেকে আমরা যাত্রা শুরু করেছি, আর এখন বাজে একটু 6:37। এখন আমরা এসে গেছি তাওয়াংয়ে। আর তাওয়াংয়ে এটা আমাদের হোটেল সিদ্ধার্থ, এটা আমাদের পড়েছে 1250 টাকা পার নাইট। হোটেলটা বেশ ভালোই। আর এখানে না হোটেল খুব কস্টলি, আমি অন্যান্য জায়গায় খুঁজেছি, ইভেন আজকে যারা এসছে তারা অনেকে হোটেল বুক করে আসেনি, তাদের প্রায় 2500-2200 টাকায় রুম চাইছে পার নাইট, কিন্তু তাও মিলছে না আর কি। এরকম আমাদের সঙ্গে একজন এসেছে, বুক করে আসেনি, সে রুম পাচ্ছে না, তো সেই হিসেবে আমাদের ঠিকঠাকই লেগেছে। এই রুম যেমন হয় আর কি ঠিকঠাক আছে, দুজনে শোয়া যাবে আরামসে। খুব পুরনো প্রপার্টি, কিন্তু অন্তত পরিষ্কার করে রেখেছে বলে ভালো লাগছে। আর ভালো দিক হচ্ছে এখানে এত ঠান্ডা, স্নান করাটা খুব দরকার। আর গিজার রয়েছে, বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। বুক করতে পারেন এখান থেকে, রেকমেন্ড করছি আমরা। এই হচ্ছে রাতের তাওয়াং, গাড়ি ফাড়ি ঢুকছে, প্রচুর টুরিস্ট এসছে এবারে।
তো জায়গা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আমরা একটু বাইরে বেরিয়েছি খাবার খাবো বলে। এখানে একটা 16 আনা বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানে 100 টাকায় ভাত বলছে ভেজ। কিছু না পেলে আমি ওই খাবো, আদারওয়াইজ সুদেশনার ওটা খেতে না, ওই চাউমিন টাউমিন খুঁজছে বা মোমো হালকা কিছু খেতে, কারণ দুপুরে আমাদের একটু বেশি খাওয়া হয়ে গেছে। তো দেখি কি পাই কি খাই। এখন তাওয়াঙের টেম্পারেচার 4 ডিগ্রি 4 এন্ড তাওয়াঙে এসে মোমো খাচ্ছে সুদেশনা ঠাকুর। এই যে ম্যাডাম আমাদের মোমো করে দিচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম, অনেক ভালো, ভেরি নাইস ম্যাম। একদম গরম, আমার ফ্রি দিচ্ছে এক্সট্রা। এই যে আমাদের মোমো কেমন? এটা শাক দিয়ে করেছে, যেটা বলছে মানপো শাক। হ্যাঁ আমি জানি না মানপো শাকটা কি। আমাদের নর্মালি আমরা ক্যাবেজ দিয়ে খাই, বাঁধাকপিটা দিয়ে দেয়, বাট এখানে তোর পাতাকপি পাবে কোথায়? ওদের বাড়ি থেকে আসে। ওখানে কিছু দিয়ে করে। বাট ঠিক আছে, ভালো লাগছে, খারাপ লাগে না।